হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজ আমরা চলে এসেছি তোমাদের অনেক রিকোয়েস্টের পর WBH এই টেস্ট পেপারের যে ফিলোসফির প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার মধ্যে MCQ সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা প্রথম 10টি সেটের যে SAQ রয়েছে, ভুল বললাম, MCQ নয়, SAQ রয়েছে, তার উত্তর এখানে আলোচনা করব। এবং এই আলোচনায় তোমরা মোটামুটি সবকটা প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে। ভিডিওটা একটু দীর্ঘ হবে, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এবং চাইলে তোমরা ভিডিও পজ করে উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো। এবং যদি কোনো কোয়েশ্চেন রিপিট হয় সেটা আর আমি দ্বিতীয়বার বলবো না, ফলে সময়টা অতটাও দীর্ঘ হবে না। অর্থাৎ একই কোয়েশ্চেন 5বার আছে এবং আমি 5বার একই উত্তর বলছি, এরকমটা হবে না। তো সেই অর্থে শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরগুলোই হবে যেগুলো নতুন করে আমাদের সামনে আসবে। তো প্রথম পেজটা অবশ্যই সলভ করতে টাইম লাগবে, তারপরের পেজগুলো আস্তে আস্তে সময় অবশ্যই কমবে, এটাই আশা করা যায়। তো প্রথম প্রশ্ন ছিল, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? যখন কোনো যুক্তি আকারগত সত্যতার পাশাপাশি বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তখন সেই যুক্তি বস্তুগতভাবে সত্য হয়। এরপরে ছিল, একটি যুক্তি থেকে কতগুলি যুক্তির আকার পাওয়া যায়? এবং এর উত্তর খুব সহজ, একটি যুক্তি থেকে একটি মাত্র যুক্তির আকার পাওয়া যায় কিন্তু। এরপর, কখন দুটি বচন পরস্পর বিরুদ্ধ হয়? তো একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে গুণগত ও পরিমাণগত পার্থক্য থাকলে বচন দুটি পরস্পর বিরুদ্ধ হয়। তো এটার উত্তর হয়ে গেল। নেক্সট, অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি কি হবে? দেখো, বিশেষ বচন যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচন অবশ্যই মিথ্যা হবে। অসম বিরোধিতার ব্যাপারই এরকম। তবে উল্টো যদি বলতো সামান্য বচন মিথ্যা হয় তাহলে বিশেষ বচন কি হবে? সেক্ষেত্রে অনিশ্চিত। তো যাই হোক, এটার উত্তর মিথ্যা। এরপর, বিপরীত বিরোধানুমানের নিয়মটি কি? বিপরীত বিরোধানুমানের নিয়ম অনুসারে দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না, অর্থাৎ একটি বচন সত্য হলে অন্যটি অবশ্যই মিথ্যা হবে, তবে একটি বচন মিথ্যা হলে অন্যটি অনিশ্চিত হবে। একটি সীমিত আবর্তনের দৃষ্টান্ত দাও। সীমিত আবর্তন অর্থাৎ এ থেকে আই বচন হয়েছে, এরকম আবর্তনের এক্সাম্পল চেয়েছে। তো সকল মানুষ হয় মরণশীল প্রাণী, কোনো কোনো মরণশীল প্রাণী হয় মানুষ। নেক্সট, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম অনুসারে বিবর্তনীয় ও বিবর্তিত বচনের গুণ অভিন্ন হবে, অর্থাৎ ভিন্ন হবে। অর্থাৎ একটি বচন সদর্থক হলে অন্যটি নঙর্থক হবে, বা একটি বচন নঙর্থক হলে অন্যটি সদর্থক হবে। এটাও হয়ে গেল তাহলে। এরপর, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম। ধ্বংসমূলক বলেছে, তার মানে মডাস টলেন্সের কথা বলছে। লিখতে হবে, প্রাকল্পিক ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে। নিয়ম বলেছে মানে এইরকম হবেতেই শেষ করতে হবে। যদি বলতো কাকে বলে তাহলে নয় লেখা যেত তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় বলে, এরকম বলা যেত। ওকে, নেক্সট, বিসংবাদী বচন কাকে বলে? তো লিখবে, যে বচনের অঙ্গবচনগুলি বা বিকল্পগুলি পরস্পর বিরুদ্ধ অর্থাৎ একই সঙ্গে সত্য হয় না তাকে বিসংবাদী বচন বলে। যেমন, ছেলেটি জীবিত অথবা মৃত। এরপর বলছে, ছেলেটি পরিশ্রমী অথবা স্বার্থপর, এটি কি ধরনের বৈকল্পিক বচন? তো এটা হচ্ছে অবিসংবাদী বৈকল্পিক বচন। এরপর, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? লিখবে, যে শ্রেণীর সদস্যের বাস্তব অস্তিত্ব আছে বা যে শ্রেণী অন্তত একজন সদস্যের অস্তিত্ব ঘোষণা করে সেই শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্য থাকে। নেক্সট, নিচের বচনটি ভেনচিত্রে প্রকাশ করো, সকল এস হয় অপি। তো এখানেই করে দিচ্ছি, এটা এস হয় অপি, এটা এমনিতে এস পি বার ইকুয়াল টু 0,
কিন্তু এই থাকার জন্য এস এর মাথার বারটা উঠে যাবে, অর্থাৎ এসপি ইকুয়াল টু 0। এসপির ঘরেতে আমাদের ছায়াবৃত্তটা করতে হবে। এসপির ঘর মানে হচ্ছে মাঝের ঘরটা, মাঝের ঘরটায় ছায়াবৃত্ত করে দেবে। হয়েছে? এর পরের প্রশ্ন, একক শ্রেণী কাকে বলে? যে শ্রেণী একজন সদস্যের অস্তিত্ব ঘোষণা করে তাকে একক শ্রেণী বলে। এক্সাম্পল যেমন হচ্ছে এস। এরপর পদগ্রাহক প্রতীক কি? লিখবে যে অক্ষর বা চিহ্ন যে কোনো পদকে গ্রহণ করতে পারে তাকে পদগ্রাহক প্রতীক বলে। যেমন এস, পি, এম এগুলো হচ্ছে সব পদগ্রাহক প্রতীক। এরপর সাবেকি যুক্তিবিজ্ঞানের প্রণেতাকে? এর উত্তর হবে অ্যারিস্টটল। এরপর এমন নয় যে বৃষ্টি হচ্ছে অথচ মেঘ করেনি, বসন্তীর প্রতিকায়িত রূপ কি হবে? তো এমন নয় যে বৃষ্টি হচ্ছে মানে কার্ল আর মেঘ করেনি মানে কার্ল সি, আর অথচর জন্য এখানে হর্ষু হবে, কার্ল আর হর্ষু কার্ল সি। এরপর আরোহমূলক লাভ কি? জ্ঞাত বিশেষ থেকে অজ্ঞাত সামান্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে আরোহমূলক লাভ বলে। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলে অভিহিত করেছেন কে? এটা হবে বেকন। এরপর লৌকিক আরোহ অনুমানের ভিত্তি কি? দেখো এখানে আকারগত বা বস্তুগত কিছু মেনশন করে দেয়নি, তো তোমাকেই পরিষ্কারভাবে লিখতে হবে। লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি এবং বস্তুগত ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ। এরপর উপমা কি? উপমা শব্দের অর্থ দুটি বিষয়ের তুলনা, এইটুকুই। উপমা যুক্তি বললে তার উত্তর আলাদা হতো, কিন্তু এখানে শুধু উপমা কি বলেছে। এরপর কারণের পরিমাণগত লক্ষণটি বলো। সিম্পল, পরিমাণের দিক থেকে কার্য ও কারণ সমান সমান। এরপর কারণ ও শর্তের মধ্যে সম্বন্ধ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লিখবে কারণ ও শর্তের মধ্যে সম্বন্ধ হলো সমগ্র ও অংশের মধ্যে সম্বন্ধ। কারণ হলো সমগ্র ঘটনা এবং শর্তের সমষ্টি হলো কারণ। এরপর পর্যাপ্ত আবশ্যিক শর্তের একটি বাস্তব উদাহরণ দাও। বাতাস থাকা অবস্থায় ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ ধোঁয়া উৎপাদনের পর্যাপ্ত আবশ্যিক শর্ত। এরপর বহুকারণবাদীরা কারণকে কোন অর্থে গ্রহণ করেছেন? তো বহুকারণবাদীরা কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন। তাহলে পেজ 1 হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি নেক্সট সেকেন্ড পেজে। আচ্ছা, সেকেন্ড পেজটা দেখো, ভুল করে ক্লাস 11-এর কোয়েশ্চেন চলে এসেছে। এই লৌহ যৌবনিকা তত্ত্ব, ডকের আত্মগত ভাব, এই বার্কলের আত্মগত ভাববাদ, এগুলো সবই তোমাদের হচ্ছে ক্লাস 11-এর পড়া ছিল। মেটাফিজিক্স মানে অধিবিদ্যা, এপিস্টেমোলজি জ্ঞানবিদ্যা। তো সেই অর্থে সেট 2টা তোমাদের এবারে ইম্পর্টেন্ট নয়, ভুল করে এসে গেছে, তো এটাকে আমি বাদে দিচ্ছি। চলে যাচ্ছি পরের সেট 3-তে। ওকে, চলে এলাম সেট 3। প্রথম প্রশ্ন ছিল যুক্তির অংশ কয়টি ও কি কি? তো যুক্তির অংশ হচ্ছে 2টি, এক যুক্তিবাক্য আর 2 হচ্ছে সিদ্ধান্ত। অথবা ছিল এমন একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয়ই মিথ্যা। ওকে, উদাহরণ লিখে নেবে। সকল মানুষ হয় গাধা, সকল পাখি হয় মানুষ, তার নিচে অতএব সকল পাখি হয় গাধা। এখানে যুক্তিটা বৈধ, এটা বৈধ মূর্তি বারবারা, কিন্তু এর সবকটা আশ্রয় বাক্যও মিথ্যা, আর যে সিদ্ধান্তটা পাওয়া গেছে
সেটাও মিথ্যা। নেক্সট, অসমবিরোধিতায় সামান্য বচন দুটিকে কি ধরনের বচন বলে? তো উত্তর হবে অতিবর্তী। এক কথায় উত্তর শেষ। এরপর অ্যারিস্টটলের মতে কোন বিরোধিতা শক্তিশালী বলে বিবেচিত হয়? তো অ্যারিস্টটল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে হচ্ছে বিপরীত বিরোধিতাকে। নেক্সট, সব কবি কল্পনা প্রবণ বচনটির বিরোধী বচনগুলি কি? বিরোধী বচনগুলি বলেছে, অর্থাৎ সবকটা বিরোধী বচনই লিখতে হবে। ফার্স্ট অফ অল এটা এ বচন, তো এ বচনের বিপরীত বিরোধী পাওয়া যায় ই বচন, কোনো কবি নয় কল্পনা প্রবণ। আচ্ছা, অধীন বিপরীত পাওয়া যায়, অধীন বিপরীত নয়, অসম বিরোধী পাওয়া যায় আই বচন, কোনো কোনো কবি হয় কল্পনা প্রবণ। আর বিরুদ্ধ বিরোধী বচন পাওয়া যায় সকল কবি, এই কোনো কবি নয় কল্পনা প্রবণ। তিনটে বচন মোট পাওয়া যায়। এরপর বিবর্তনীয় বচনটি নঙর্থক হলে বিবর্তিত বচনটি কি হবে? তো বিবর্তনীয় বচন নঙর্থক হলে বিবর্তিত বচন একদম সদর্থক এর উত্তর হবে, কারণ এরা তো ভিন্ন গুণ বিশিষ্ট হয়ে থাকে। এরপর অমাধ্য অনুমানে কটি পদ থাকে ও কি? অমাধ্য অনুমানে দুটি পদ থাকে, পক্ষ আর সাধ্য। একটি বৈধ ধ্বংসমূলক প্রাকল্পিক যুক্তির উদাহরণ দাও। বৈধ কিন্তু ধ্বংসমূলক প্রাকল্পিক যুক্তি, তো যদি সে বিষপান করে তাহলে তার মৃত্যু হবে, ফার্স্ট লাইন হবে, তার নিচের লাইনে লিখতে হবে সে বিষপান করেনি, তার মৃত্যু হয়নি, এটা সেকেন্ড লাইন হবে। আর তার নিচের লাইনে অতএব হবে সে বিষপান করেনি। তাহলে গুছিয়ে বললে, যদি সে বিষপান করে তাহলে তার মৃত্যু হবে, সেকেন্ড লাইনে তার মৃত্যু হয়নি, তার নিচের লাইনে অতএব সে বিষপান করেনি, এটা ধ্বংসমূলক এমটি। এরপর কখন দুটি বৈকল্পিক বচনকে বিসংবাদী বলে মনে করা হয়? কখন দুটি বিকল্পকে বিসংবাদী বলে মনে করা হয়? যখন দুটি বিকল্প পরস্পর বিরোধী হয়, অর্থাৎ একই সঙ্গে ঘটা সম্ভব না হয়, তখন সেই বিকল্পকে বিসংবাদী বিকল্প বলে। যেমন জীবিত মৃত, জোয়ার ভাটা, সাদা কালো একসঙ্গে হতেই পারে না। এরপর অনুগ স্বীকারজনিত দোষে প্রাকল্পিক যুক্তিতে কখন দেখা যায়? তো লিখতে হবে একটি প্রাকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করলে যুক্তিতে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। এরপর বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো? চলো এটা রিপিট কোয়েশ্চেন, এটা নিয়ে আর আলোচনা হচ্ছে না। নেক্সট, এস নট ইকুয়াল টু 0 সমীকরণটির তাৎপর্য কি? নট ইকুয়াল টু মানে পুরোপুরি শূন্য নয়, তো এটা লিখতে হবে এই সমীকরণটির তাৎপর্য হলো এস শ্রেণীতে অন্তত একজন সদস্যের অস্তিত্ব আছে। এরপর দুটি পরস্পর ছেদি বৃত্ত কটি অঞ্চল তৈরি করে? উত্তর হবে 4টি। দুটি পরস্পর ছেদি বৃত্ত 4টি অঞ্চল তৈরি করে থাকে। এরপরে ছিল পি হর্ষ কিউ মিথ্যা হলে পি ভেল কিউ এর সত্যমূল্য কি হবে? তো পি হর্ষ কিউ মিথ্যা একটা কন্ডিশনই হয়, সেটা হচ্ছে কি না, পি যদি সত্য হয় আর কিউ যদি মিথ্যা হয়। তাহলে এই সত্যমূল্য যদি এতে দেওয়া হয় তাহলে টি ভেল এফ এটা অবশ্যই কি হবে? টি হবে। টি ভেল এফ টি হয়, কখনোই এফ হয় না, তো এই কারণে এটা মিথ্যা হবে, এই সত্য হবে। এরপর যৌগিক বচনের সত্যমূল্য কিসের উপর নির্ভর করে? যৌগিক বচনের সত্যমূল্য অঙ্গ বচনের উপর নির্ভর করে। এরপর কার্ল পি ভেল কার্ল কিউ বচন আকারটি কখন মিথ্যা হয়? দেখো, ভেলের ক্ষেত্রে মিথ্যা হওয়ার একটাই চান্স, যদি এটা মিথ্যা হয় আর এটাও মিথ্যা হয়। এবার কার্ল পি কখন মিথ্যা হবে? যদি শুধু পি টি হয়। আর কার্ল কিউ মিথ্যা হবে কখন? যখন শুধু কিউ মিথ্যা হবে। অর্থাৎ পি এবং কিউ উভয়ের সত্যমূল্য মিথ্যা হলে কার্ল পি ভেল কার্ল কিউ মিথ্যা হবে। এরপর আরোহ অনুমান কোন সত্যতা নিয়ে আলোচনা করে? আরোহ অনুমান আকারগত এবং বস্তুগত উভয় প্রকার সত্যতা নিয়ে আলোচনা করে। মন্দ বা দুষ্ট উপমা বলতে কি বোঝো?
অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত উপমা যুক্তিকে মন্দ উপমা বা দুষ্ট উপমা যুক্তি বলে। নেক্সট, কোন আরোহ অনুমানে শুধু সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়? তো এটা হবে অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক আরোহতে এরকমটা করা হয়। সামান্যীকরণ কি? সমজাতীয় একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে যখন একটি সাধারণ সত্যকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয় তখন এই প্রক্রিয়াকে বলা হয় সামান্যীকরণ। নেক্সট পেজে চলে যাচ্ছে। এর পরের প্রশ্ন, কারণের গুণগত লক্ষণে কিভাবে কাকতালীয় দোষ সৃষ্টি হয়? বলতে হবে কারণের গুণগত লক্ষণ অনুসারে কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। এই অর্থে কোনো ঘটনা কার্যের ঠিক পূর্বে ঘটলেই সেটাকে কারণ বলা যায়। যেমন আকাশে ধূমকেতু ওঠার ঠিক পরেই রাজার মৃত্যু হলো। এমন ক্ষেত্রে যদি এই গুণগত লক্ষণকেই কারণের লক্ষণ ধরে নেওয়া হয় তাহলে ধূমকেতুকে রাজার মৃত্যুর কারণ বলতে হবে, যাতে যুক্তিতে কাকতালীয় দোষ সৃষ্টি হবে। তো এই প্রশ্নটা বেশ জটিল ছিল। এরপর কারণকে কোন শর্ত এক কারণবাদ নির্দেশ করে? আচ্ছা, কারণের কোন শর্ত এক কারণবাদে নির্দেশ করে? এটা হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আচ্ছা, কোনো বই লেখে পর্যাপ্ত আবশ্যিক শর্ত, ব্যাপার একই। এরপর বহু কারণবাদের দুটি দোষ বা ত্রুটি লেখো। বহু কারণবাদের প্রথম ত্রুটি হচ্ছে এটা কারণ থেকে কার্য আবিষ্কার করতে পারে, কিন্তু কার্য থেকে কারণ আবিষ্কার করতে পারে না। প্লাস হচ্ছে এই মতবাদ বিভ্রান্তির সৃষ্টি করে। দুটো দোষ এর রয়েছে। এরপর জল মানুষের বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ শর্ত। এখানে শর্তটি কোন শর্তকে নির্দেশ করছে? দেখো, জল না হলে মানুষ বাঁচবে না, কিন্তু জল হলে শুধু জল খেতে দেওয়া হলো, তাকে খাবার টাবার অন্য কিছু দেওয়া হলো না, তাহলেই কি সে বেঁচে থাকবে? নাও বাঁচতে পারে। তো তার মানে যে শর্ত না থাকলে কার্য ঘটে না, আর থাকলে কার্য নাও ঘটতে পারে, তাকে বলা হয় আবশ্যিক শর্ত। তাই জল মানুষের বেঁচে থাকার একটি আবশ্যিক শর্ত। তাহলে এখানে আমাদের সেট 3 কমপ্লিট হলো। চলে যাচ্ছে সেট 4। সেট 4-এর এসএকিউ বলছে বৈধতা ও সত্যতার মধ্যে একটি পার্থক্য দেখাও। তো বৈধতা বলতে আকারগত বৈধতাকে বোঝায়, কিন্তু সত্যতা বলতে বস্তুগত সত্যতাকে বোঝায়। এটা একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। প্লাস হচ্ছে বৈধতার সঙ্গে সত্যতার কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। যুক্তি বৈধ হওয়ার অর্থ এই নয় যে তার সিদ্ধান্ত মিথ্যা হবে, কিন্তু একটা বচন যদি সঠিকভাবে গঠন করা হয় তাহলে সেটা অবশ্যই সত্য হবে। এরপর যুক্তি ও আকারের মধ্যে সম্পর্ক কি? তো আকার হলো যুক্তির সংক্ষিপ্ত রূপ, এবং একটি যুক্তি থেকে একটি আকার পাওয়া যায়, কিন্তু একটি আকার থেকে একাধিক যুক্তি পাওয়া যায়। এটা লিখে দিলেই হবে। নেক্সট, বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের সত্য মূল্য কীরূপ হয়? বিরোধিতা সিম্পল, একটা বচন সত্য হলে অন্যটা মিথ্যা হবে, আর একটা বচন মিথ্যা হলে অন্যটা সত্য হবে। এরপর অসম বিরোধিতার ক্ষেত্রে কোন ধরনের বচনকে অনুবিষম বলা হয়? অসম বিরোধিতার ক্ষেত্রে হচ্ছে বিশেষ বচন যেগুলো হয় সেগুলোকে অনুবিষম বলা হয়। এরপর আই বচন সত্য হলে একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ যুক্ত এ বচন ও বি বচন বলে কিছু হয় না, প্রিন্টিং মিস্টেক, বচনের মান কি হবে? তো আই বচন সত্য হলে এ বচন অবশ্যই অনিশ্চিত হবে বা সংশয়াত্মক হবে, আর বি বচন বলে কিছু হয় না, তাই এটা বলতে পারছি না। বি এর জায়গায় যদি এটা ই হতো তাহলে আমি বলতে পারতাম যে এটা মিথ্যা হবে। সম্ভবত এটা ই বচনই হতে চেয়েছিল, ভুল করে বি বচন হয়ে গেছে। এরপর সরল আবর্তন কাকে বলে? যে আবর্তনে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ অভিন্ন হয় তাকে সরল আবর্তন বলে। উদাহরণ দিতে বলেছে, লিখবে কোনো পাখি নয় পশু, আর তার নিচে অতএব কোনো পশু নয় পাখি। বস্তুগত বিবর্তন কাকে বলে?
যে বিবর্তনে আকারগত নিয়ম উপেক্ষা করে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের বিপরীত পদকে সিদ্ধান্তের যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয় স্থানে রাখা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। আচ্ছা, এরও উদাহরণ চেয়েছে, লিখে দেবে শীত হয় কষ্টদায়ক, তার নিচে অতএব গ্রীষ্ম হয় আরামদায়ক। এরপর ন্যায়ের হেতুপদের গুরুত্ব কি? লিখবে হেতুপদ উদ্দেশ্য ও বিধেয় পক্ষ ও সাধ্য পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে, এটাই হচ্ছে হেতুপদের গুরুত্ব। এরপর অবৈধ পক্ষদোষের একটি দৃষ্টান্ত দাও। অবৈধ পক্ষদোষের দৃষ্টান্ত হচ্ছে বিদ্যাসাগর হন পণ্ডিত, ওপরের বাক্য থেকে, তার নিচের লাইন হবে বিদ্যাসাগর হন দয়ালু, তার নিচের লাইনে অতএব সকল দয়ালু ব্যক্তি পণ্ডিত। এখানে অবৈধ পক্ষদোষ হয়েছে। নেক্সট ছিল অবৈধ সাধ্যদোষ কখন ঘটে? যখন সাধ্যপদ প্রধান আশ্রয় বাক্যে অব্যাপ্য এবং সিদ্ধান্তে ব্যাপ্য হয়। এরপর বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতা বৈধ? একটা বিরোধিতাই বৈধ হয়, সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। ভূত আছে, এর ভেনচিত্র কি হবে? তো ভূত আছে, এটার জন্য প্রথম বুলীয় লিপি হচ্ছে এস নট ইকুয়াল টু 0, আছে বলেছে যেহেতু, এবং একটা বৃত্ত আঁকতে হবে এবং বৃত্তে একটা ক্রস দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর ভেনচিত্তে প্রকাশ করো। সাধারণত কবিরা ভাবুক। সাধারণত মানে হচ্ছে আইবচন, কোনো কোনো কবি হয় ভাবুক। আইবচনে বুলীয় ভাষ্য হচ্ছে এস পি নট ইকুয়াল টু 0, এবং এসপির ঘর যেটা হবে সেটাতে আমাকে একটা ক্রস চিহ্ন দিয়ে দিতে হবে। তো এরকমটা হবে। ওকে, তারপরে শত মিথ্যা বচনাকারের দৃষ্টান্ত দাও। বচনাকারের দৃষ্টান্ত চেয়েছে, তো সিম্পল ব্যাপার, এটা হচ্ছে পি ডট কার্ল পি, এটা হচ্ছে একটা শত মিথ্যা বচনাকারের দৃষ্টান্ত। নেক্সট বলছে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকার থেকে প্রাপ্ত উদাহরণগুলিকে ওই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত বলে। প্রাকল্পিক বচন কাকে বলে? যে যৌগিক বচনের অঙ্গবচনগুলি যদি তাহলে যোজক দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে। আরোহ অনুমান সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? রিপিট কোয়েশ্চেন, আগের পেজে হয়েছে, তার আর বলছি না, সময় যাবে। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি, এটাও আগের পেজে হয়েছে। লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কেন? কারণ লৌকিক আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোনো প্রচেষ্টা করা হয় না, এটাই মূল কথা, ওই জন্যই অবৈজ্ঞানিক বলা হয়। নেক্সট ছিল উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়, এটা রিপিট কোয়েশ্চেন, আগের পেজে হয়ে গেছে। নেক্সট বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয় নীতি দুটি উল্লেখ করো। তো বহু কারণবাদ অনুসারে মনে করা হয় একটি কার্যের একাধিক কারণ থাকবে, আর বহু কারণ সমন্বয়বাদ অনুসারে একাধিক কারণ মিলিত হয়ে একটি কার্য সৃষ্টি করে। ওকে, পাতা উল্টে নিলাম। G8 বলছে পর্যাপ্ত শর্তের একটি দৃষ্টান্ত দাও। বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত। এরপর ক ঘটলে খ ঘটে, আবার ক না ঘটলেও খ ঘটে। এখানে এ থেকে কি অনুমান করা যায়? এ থেকে অনুমান করা যায় ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। দুটো কোয়েশ্চেনই পর্যাপ্ত শর্ত থেকে দিয়েছে। এরপর মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? তো মিলের মতে কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। তাহলে এই পেজটাও হয়ে গেল। এরপর চলে আসছি সেট 5-এর এসএকিউ। অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি? উত্তর, অনুমান ও যুক্তির মধ্যে প্রকাশগত পার্থক্য রয়েছে। অনুমান হলো অপ্রকাশিত যুক্তি এবং যুক্তি হলো প্রকাশিত অনুমান, এইভাবে এদের পার্থক্য লেখা যেতে পারে। এরপর যুক্তির আকারগত বৈধতা বলতে কি বোঝো? যখন কোনো যুক্তি আকারগত সকল নিয়ম মান্য করে তখন ওই যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, একে যুক্তির আকারগত সত্যতা বলে। নেক্সট, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন নির্ণয় করো।
তো কোনো মানুষ হয় বুদ্ধিমান, মানে আই বচনের অধীন বিভক্তি বচন হচ্ছে ও বচন, তাহলে কোনো মানুষ নয় বুদ্ধিমান। অসমবিরোধিতার সত্যতার নিয়মটি লেখো, বেশ বড় হবে, তো এটা লিখতে হবে। অসমবিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হয়, কিন্তু বিশেষ বচন সত্য হলে সামান্য বচন অনিশ্চিত হয়। আবার বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হয়, কিন্তু সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন অনিশ্চিত হয়। এরপর বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হচ্ছে নাম্বার 1, দুটো বচন কি নিরপেক্ষ বচন হতে হবে। নাম্বার 2 হচ্ছে বচন দুটির উদ্দেশ্য বিধেয় অভিন্ন হতে হবে। আর নাম্বার 3, বচন দুটির মধ্যে গুণগত কিংবা পরিমাণগত কিংবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকতে হবে। এরপর এ বচনের সরল আবর্তনের বাস্তব উদাহরণ দাও। এটা হবে সকল ঘাস হয় তৃণ, তার নিচে অতএব সকল তৃণ হয় ঘাস। এরপর আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? লিখবে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম অনুসারে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি তা আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। এইটুকুই। আচ্ছা, এরপর একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ ঘটে? উত্তর বিকল্প স্বীকারজনিত দোষ। এরপর অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? কোনো প্রাকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয়বাক্যে অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করলে অনুগ স্বীকারজনিত দোষ ঘটে। বাই দ্য ওয়ে, এটা রিপিট কোয়েশ্চেন ছিল, ফালতু বললাম। চলো, প্রাকল্পিক ন্যায়ের মডাস টলেন্স আকারের দৃষ্টান্ত। তো এটা হবে যদি পি তাহলে কিউ, তারপর নয় কিউ অতএব নয় পি। এটা হচ্ছে এমটি মূর্তির আকারের দৃষ্টান্ত। এরপর এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি হবে? এ বচনের বুলীয় ব্যাখ্যা সোজা এস পি, পি এর মাথায় একটা বার ইকুয়াল টু 0। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? কোনো যুক্তিবাক্য যদি শূন্যগর্ভ শ্রেণী হয় এবং সিদ্ধান্ত যদি অস্তিত্বমূলক শ্রেণী হয় বা অস্তিত্বমূলক বচন হয়, তাহলে যুক্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটে। এরপর ভেনচিত্তে প্রকাশ করো কোনো দার্শনিক নয় কবি। তো এটাকে ভেনচিত্ত করতে বলেছে, দার্শনিকের জন্য পি ধরতে বলেছে আর কবির জন্য এস ধরতে বলেছে। এখানে দেখো প্রথমে পি শেষেরটা এস, তো সেই অনুযায়ী আমাকে ভেনচিত্ত করতে হবে। ফার্স্ট অফ অল এটা ও বচন হয়, কিন্তু আমরা এসপি না লিখে লিখব পিএস, এদের দাবি যেহেতু। এবং ও বচন মানে সেকেন্ডের মাথায় বার চিহ্ন হবে, নট ইকুয়াল টু 0 হবে। এবং এইভাবে ভেনচিত্ত করে নেব আমরা। তো পি এস বার বা এসপি বার এর ঘর হচ্ছে এটা, তাই এখানে ক্রস চিহ্নটা পড়বে এই ঘরটাতে। এরপর একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? সংযৌগিক বচনে কোনো একটি অঙ্গবচন মিথ্যা হলেই সমগ্র সংযৌগিক বচনটি মিথ্যা হয়। কোনো একটা সংযোগী, প্রথম দ্বিতীয় কোনো ম্যাটার করে না। নেক্সট, পি ট্রিপল বার কার্ল পি কখন মিথ্যা হয়? তো পি এর মান সত্য হলে কিংবা মিথ্যা হলেও, অর্থাৎ পি এর মান সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন, পি ট্রিপল বার কার্ল পি বচনটি মিথ্যা হবে, মানে এর আকারটাই সেরকমভাবে তৈরি। এরপর শতমিথ্যা বচনাকার কিরূপ? এটা আগেও হয়েছে, আরেকবার বলে দিচ্ছি, পি ডট কার্ল পি। ওকে, এরপর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কিরূপ বচন? এটা হবে সামান্য সংশ্লেষক বচন। ওকে, পাতা উল্টে চলে এলাম G10। প্রথম প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? তো উত্তর হবে না, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যয়হীন হওয়ার জন্য বা ব্যয়বহুল না হওয়ার জন্য সাধারণ মানুষ এর প্রয়োগ করে থাকে। মানে অবৈজ্ঞানিক অনুমানে অনেক দোষ আছে, কিন্তু তবুও এটা একেবারে মূল্যহীন নয়। নেক্সট কোয়েশ্চেন ছিল আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি? দুটি,
এক হচ্ছে পর্যবেক্ষণ, 2 পরীক্ষণ। নেক্সট, ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। ভালো উপমা যুক্তির উদাহরণে লিখবে রাম এবং শ্যাম উভয় রান্নাঘরে ধোঁয়া আছে। তারপরে লিখতে হবে রামের রান্নাঘরে আগুন আছে, তার নিচে অতএব শ্যামের রান্নাঘরে আগুন আছে। নেক্সট, পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের দৃষ্টান্ত দাও। বিস্পান মৃত্যুর পর্যাপ্ত শর্ত, রিপিট কোয়েশ্চেন এটা। এরপর কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝো? যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে কারণের সদর্থক শর্ত বলে, যেমন কেরোসিন, শুকনো কাঠ, অক্সিজেন, পেট্রোল ইত্যাদি আগুনের সদর্থক শর্ত। এরপর যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটি ঘটে। এখানে এ বি কিরূপ শর্ত? উত্তর পর্যাপ্ত শর্ত। এরপর কারণের পরিমাণগত লক্ষণ কি? রিপিট কোয়েশ্চেন। পরিমাণের দিক থেকে কারণ এবং কার্য সমান সমান। চলে যাচ্ছি পরের পেজে, পরের প্র্যাকটিস সেট 6। প্রথম কোয়েশ্চেন, যুক্তির অবয়ব কাকে বলে? তো কোনো যুক্তির অন্তর্গত অঙ্গ বচনগুলিকে বা কোনো যুক্তির অন্তর্গত বচনগুলিকে যুক্তির অবয়ব বলে। এরপর যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে? আকারগত নিয়মের উপর বা আকারগত সত্যতার উপর। এরপর যদি এ বচন সত্য হয় তাহলে এর বিরুদ্ধ বচনের সত্যমূল্য কি হবে? তো এ বচনের বিরুদ্ধ বচন কি সেটা জানা দরকার। এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন। তো এ বচন যদি সত্য হয় তাহলে ও বচন অবশ্যই মিথ্যা হবে। নেক্সট, সকল কবি হয় কল্পনাপ্রবণ এ বচন এবং এর অধীন বিপরীত বিরোধী বচন চেয়েছে। তো এ বচনের অধীন বিপরীত বিরোধী হয় না তো। এক মিনিট, কোয়েশ্চেনটাই ভুল, তো আমি এর উত্তর দিতে পারছি না। না 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 না, এক মিনিট, কোয়েশ্চেনও ঠিক আছে। বলছে এর বিরুদ্ধ বচনের অধীন বিপরীত বচন। তো এর বিরুদ্ধ হচ্ছে ও এবং ও এর অধীন বিপরীত হচ্ছে আই। চলো এটা আই বচনের আকারে লিখতে বলেছে, আমার একটু পড়ার ভুল হয়েছিল। তো এটা হবে কোনো কোনো কবি হন কল্পনাপ্রবণ। এরপর বচনের বিরোধিতা কি মৌলিক সাদৃশ্য দেখা যায়? বচনের বিরোধিতার প্রধান সাদৃশ্য হচ্ছে উদ্দেশ্য বিধেয় অভিন্ন হয়, এটা হচ্ছে এদের মূল সাদৃশ্য। এরপর বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়ম। রিপিট কোয়েশ্চেন। গুণ অভিন্নই ভিন্ন হবে, একটা সদর্থক হল অন্যটি ইত্যাদি। আচ্ছা, যুদ্ধ হয় অমঙ্গল সূচক, অতএব শান্তি হয় মঙ্গল সূচক। কি প্রকার বিবর্তন? এটা দেখি বোঝা যাচ্ছে বস্তুগত বিবর্তন। এরপর বিসংবাদী বচন কাকে বলে? রিপিট কোয়েশ্চেন, আর বলবো না। একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে। এটা হয়ে গেল প্রাকল্পিক বচনে পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে। তারপর যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, মেঘ করেনি অতএব বৃষ্টি হয়নি। কি প্রকার দোষ হয়েছে? এটা হচ্ছে পূর্বগ অস্বীকারজনিত দোষ। পূর্বগ অস্বীকারজনিত দোষ হয়েছে। এরপর এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছে যিনি পি শ্রেণীর সদস্য। এর বুলীয় লিপিটি কি হবে? তো এটা হবে এস পি নট ইকুয়ালস টু 0, এরকম হবে এস পি নট ইকুয়াল টু 0। এরপর এসপি ইকুয়াল টু 0 বচন বুলীয় লিপিটিকে ভেন চিত্রে প্রকাশ করো। তো এর জন্য চিত্র এঁকে নিতে হবে, দুটো বৃত্ত, এবং এসপি মানে হচ্ছে মিডলের ঘর, এই ঘরটাতে ছায়াবৃত্ত করে দিতে হবে। এরপরে শূন্য গর্ভ শ্রেণী বলতে কি বোঝো? তো যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব নেই সেই শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন পক্ষীরাজ ঘোড়া, মৎস্যকন্যা ইত্যাদি। এবং এই কোয়েশ্চেনটা বারবার রিপিট হয়, তো এটা নোট করে নাও। এরপর একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়? তো দ্বিপ্রাকল্পিক বচনের উভয় বিকল্প সত্য কিংবা উভয় বিকল্প মিথ্যা হলে দ্বিপ্রাকল্পিক বচন সত্য হয়। নেক্সট, সত্যাপেক্ষক বচন কাকে বলে? যে বচনের সত্যতা তার অঙ্গ বচনের সত্যতার উপর নির্ভরশীল তাকে সত্যাপেক্ষক বচন বলে, যেমন রাম আসবে এবং শ্যাম আসবে। এরপর রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে প্রতিকায়িত করো। তো যদি এবং কেবল যদি থাকলে একটাই সিম্বল আসে, সেটা হচ্ছে ট্রিপল বার। এবার রামের জন্য যদি আমি আর ধরে নিই আর শ্যামের জন্য এস, তাহলে আর ট্রিপল বার এস, এটাই হচ্ছে এর প্রতিকায়িত রূপ।
এরপর আরোহ অনুমানের সমস্যা কি? তো আরোহের সমস্যা হচ্ছে এটা সামান্যীকরণ। সামান্যীকরণ হচ্ছে আরোহের সমস্যা। এরপর পরীক্ষণ কি? লিখতে হবে পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিবেশে কোনো ঘটনাকে পর্যবেক্ষণ করা হলো পরীক্ষণ। আরোহমূলক লাভ কি? চলো রিপিট কোয়েশ্চেন পাওয়া গেছে, এটার উত্তর হবে না, আর বলবো না, আগে হয়ে গেছে। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি, রিপিট কোয়েশ্চেন, দুটো পেজে হয়ে গেল। স্থায়ী কারণ কাকে বলে? যে কারণকে প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে অপসারণ করা যায় না, কেবল তাদের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায়, তাকে স্থায়ী কারণ বলে, যেমন মাধ্যাকর্ষণ, বায়ুর চাপ, উষ্ণতা ইত্যাদি। এরপর শর্ত কাকে বলে? যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্য ঘটায় তাকে শর্ত বলে। শক্তির নিত্যতার সূত্র কি? যে সূত্র অনুসারে মনে করা হয় শক্তি অবিনশ্বর, তার উৎপত্তি বা বিনাশ হয় না, কিংবা হ্রাস বৃদ্ধিও হয় না, কেবল রূপান্তর হয়, তাকে শক্তির নিত্যতার সূত্র বলে। এরপর বিষপান মৃত্যুর কারণ, রিপিট কোয়েশ্চেন, এটা নিয়ে আর আলোচনা করছি না, চলে যাব প্র্যাকটিস সেট 7-এ। চলে এলাম সেট 7, চলে যাচ্ছি এর এসে কিউয়ে। প্রথম প্রশ্ন, যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য কি? তো এটা রিপিট কোয়েশ্চেন, আর বলা যাবে না। নেক্সট, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? হয়ে গেছে। এ বচন সত্য হলে বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন কি হবে? ও হয়ে গেছে, এই আগের পেজে হয়েছে। এরপর বচনের বিরোধিতা অ্যারিস্টটলের বর্গক্ষেত্রটি অঙ্কন করো। ওকে, বর্গক্ষেত্রটা এঁকে দিচ্ছি, এরকম একটা বর্গক্ষেত্র আঁকবে এবং এরকম একটা কোণাকুণি কর্ণ করবে, এখানে লিখবে এ, এখানে লিখবে ই, তো এইখানে হবে ও, আর এখানে হবে আই। আচ্ছা, এখানটা লিখতে হবে বিপরীত বিরোধিতা, এখানে বিরুদ্ধ বিরোধিতা, এখানে বিরুদ্ধ বিরোধিতা। ব্যাস, এই দুই জায়গাগুলো ফিল আপ করে দিতে হবে, করে ছবিটা ঠিক এরকম দেখতে হবে। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলছে বচনের বিরোধিতার, বর্গক্ষেত্র তো হয়ে গেল। এরপর বিরুদ্ধ বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা হয় কেন? লিখতে হবে বিরুদ্ধ বিরোধিতা দুটি বচন একই সঙ্গে সত্যও হয় না, আবার একই সঙ্গে মিথ্যাও হয় না, এই জন্য বিরুদ্ধ বিরোধিতাকেই প্রকৃত বিরোধিতা বলা হয়। এরপর বিবর্তনের যুক্তিবাক্যকে কি বলা হয়? তো বিবর্তনের যুক্তিবাক্যকে বলা হয় বিবর্তনীয়। কিরূপ বাক্যের ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব? তো লিখতে হবে যদি কোনো এ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের ব্যাপকতা সমান হয় তাহলে এ বচনের সরল আবর্তন সম্ভব। নেক্সট, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বা এমপি একটি উদাহরণ দাও। তো গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বা এমপির উদাহরণ হচ্ছে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, মেঘ করেছে অতএব বৃষ্টি হবে। এবার বলছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দিতে। একই রকম লেখা যায়, যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি অতএব মেঘ করেনি। নেক্সট, বিসংবাদী অথবা এবং অবিসংবাদী অথবা এর মধ্যে পার্থক্য কি? তো দুটো সংজ্ঞা লিখে দিলেই হবে। বিসংবাদী অথবার ক্ষেত্রে বিকল্প দুটি একই সঙ্গে সত্য হয় না এবং বিকল্প দুটি পরস্পর বিরোধী হয়, কিন্তু অবিসংবাদী অথবার ক্ষেত্রে বিকল্প দুটি একই সঙ্গে সত্য হয় এবং পরস্পর বিরোধী হয় না। নেক্সট, প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম কি? দেখো, নিয়ম মানে দুটোই লিখতে হবে, তখন এমপিটাও লিখতে হবে, এমটিটাও লিখতে হবে। তো প্রাকল্পিক ন্যায়ের, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম অনুসারে অপ্রধান আশ্রয়বাক্যে পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে, এবং ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম অনুসারে অপ্রধান আশ্রয়বাক্যে অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে। এরপর পরিপূরক শ্রেণী কাকে বলে? তো মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন হচ্ছে মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে অমানুষ। এরপর শূন্য বচন কাকে বলে, মানে শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব নেই। রিপিট কোয়েশ্চেন, ভেন চিত্তে প্রকাশ করো মানুষ দেবতা নয়।
তো মানুষ দেবতা নয়, এটা হচ্ছে ই বচন। তো এই বচনের ভেঞ্চিত্র হচ্ছে এস পি ইকুয়ালস টু 0। এবার ভেঞ্চিত্রটা আমরা এঁকে নেব এবং এর এসপির ঘর এটা, বিডলের ঘরে ছায়াবৃত্ত হবে। ওকে, পরের কোয়েশ্চেন ছিল অস্তিত্বমূলক বাক্য কাকে বলে? রিপিট কোয়েশ্চেন, এটা আর উত্তর বলা হবে না। নেক্সট, পি সত্য কিউ মিথ্যা হলে এর সত্যমূল্য কী হবে? দেখো ভেলের ক্ষেত্রে একটা সত্য হলেই গোটা বচনটা সত্য হয়ে যায়, তাই এটা সত্য হবে। এরপর একটি শতসত্য বচনাকারের উদাহরণ দাও। তো এটা হবে কার্ল পি ভেল পি, বা পি ভেল কার্ল পি লিখলেও হবে। এরপর আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? দুটি, এক হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি, দুই কার্যকারণ নিয়ম। ভুল বললাম, বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। এরপর আরোহ অনুমানের ক্ষেত্রে ঝুঁকি থাকে কেন? কারণ আরোহ অনুমানে জ্ঞাত বিশেষ থেকে অজ্ঞাত সামান্যে যাওয়া হয়, মাঝে বহু সংখ্যক দৃষ্টান্ত দেখা হয় না। এর জন্য আরোহের সিদ্ধান্তকে সত্য বলা একটি ঝুঁকিপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। নেক্সট, আরোহ অনুমানের কতগুলি স্তর? বৈজ্ঞানিক আরোহের কতগুলি স্তর? তো বৈজ্ঞানিক আরোহের মোট 8খানা স্তর হয়। সংজ্ঞা নিরূপণ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ দুটো হলো, 3 হচ্ছে অপসারণ, 4 প্রকল্প গঠন, 5 প্রকল্প প্রমাণ, 6 সামান্যীকরণ, 7 সামান্যীকরণ প্রমাণ, 8 সিদ্ধান্ত প্রতিষ্ঠা। এর পরের কোয়েশ্চেন ছিল আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের দৃষ্টান্ত। ওই বাতাস থাকা অবস্থায় ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ। রিপিট কোয়েশ্চেন, লৌকিক আরোহ সম্ভাব্যতা কিভাবে বাড়ানো যেতে পারে? তো সদার্থক দৃষ্টান্তের সংখ্যা বাড়িয়ে, তারপর ব্যক্তিগত বৈসাদৃশ্য বাড়িয়ে, ও এরকম অনেকগুলো মানদণ্ড রয়েছে, আপাতত দুটো বললাম। এরপর বহু কারণবাদে অসুবিধা কি? হয়ে গেছে। এরপর উপমা যুক্তি কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যখন একটি বস্তুর বিশেষ গুণ অপর বস্তুতে থাকবে এমন অনুমান করা হয়, তাকে উপমা যুক্তি বলে। এর পরের কোয়েশ্চেন ছিল কৃত্রিম শ্রেণী কাকে বলে? তো যে শ্রেণী প্রকৃতিতে স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে না, বিশেষ কোনো প্রয়োজন ও সুবিধার্থে গঠন করা হয়, তাকে কৃত্রিম শ্রেণী বলে, যেমন বই, খাতা ইত্যাদি। এরপর মিল ও কার্ভেট রিডের মতে শর্ত কয় প্রকার ও কী কী? তো উত্তর হবে 2 প্রকার, এক সদর্থক শর্ত, 2 নঙর্থক শর্ত। তো এই হলো পেজ 7, চলে যাচ্ছি পেজ 8-এ। তো চলে এলাম প্র্যাকটিস সেট 8-এ। প্রথম প্রশ্ন, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? এটা রিপিট কোয়েশ্চেন, আগেই হয়েছে আর বলছি না। এরপর যুক্তির আকার বলতে কি বোঝো? এটাও আগে আলোচনা হয়েছে। বচনের বিরোধিতা বলতে কি বোঝো? একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণগত কিংবা পরিমাণগত কিংবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকলে বচন দুটির পরস্পর বিরোধিতা সম্পর্ককে বচনের বিরোধিতা বলে। এরপর অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। তো অসম বিরোধিতার ক্ষেত্রে হচ্ছে এটা একটু বড় নিয়ম, এবং হ্যাঁ এটা আগে হয়ে গেছে আর বলছি না। চলো, তারপর সকল কবি হয় ভাবুক, বিরুদ্ধ বচন কি হবে? এটা ও বচন হবে, কোনো কোনো কবি নয় ভাবুক। এরপর আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে সিদ্ধান্তের যথাক্রমে বিধেয় ও উদ্দেশ্য স্থানে রাখা হয় এবং উভয় বচনের গুণ অভিন্ন হয়, তাকে আবর্তন বলে। এরপর আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? তো এটা আগে হয়ে গেছে আলোচনা, আর বলছি না। এরপর বিকল্প পরিগ্রহজনিত দোষ, কোনো বৈকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয় বাক্যে একটি বিকল্পকে অস্বীকার করার পরিবর্তে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে বিকল্প পরিগ্রহজনিত দোষ ঘটে। নেক্সট, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ হয়ে গেছে, রিপিট কোয়েশ্চেন। নেক্সট, প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটির কটি অংশ ও কী কী?
তো প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অংশ হচ্ছে দুটি, পূর্বগো আর অনুগো। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? রিপিট কোয়েশ্চেন, আগেই হয়ে গেছে। এরপর ভেনচিত্রে দুটি পরস্পর বৃত্ত কটি শ্রেণীকে নির্দেশ করে? আচ্ছা, এটা হচ্ছে 4টি, এটাও আগে হয়ে গেছে। মৎস্যকন্যা নেই, ভেনচিত্রে অঙ্কন করো। তো মৎস্যকন্যার বুলীয় লিপিটা আগে করে নিতে হবে, S=0। ভেনচিত্রটা ঠিক এরকম দেখতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে এবং বৃত্তটার ভিতরটা ছায়াবৃত্ত হবে। এটা হচ্ছে মৎস্যকন্যা নেই এই বচনটার ভেনচিত্র। এরপর গ্রাহক কি? যে প্রতীক বা শব্দ কোনো বচন বা পদকে অন্তর্ভুক্ত করতে পারে তাকে গ্রাহক বলে। এরপর সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? তো সংযৌগিক বচনে কোনো একটি অঙ্গবচন মিথ্যা হলেই মিথ্যা হয়, রিপিট কোয়েশ্চেন। এরপর একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়? রিপিট কোয়েশ্চেন। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি, রিপিট কোয়েশ্চেন। আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? রিপিট কোয়েশ্চেন। প্রকৃতির একরূপতা নীতি বলতে কি বোঝো? যে নীতিতে মনে করা হয় প্রকৃতি সম অবস্থায় সম আচরণের পুনরাবৃত্তি করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। নেক্সট, আরোহ অনুমানের স্তর বিভাগগুলি কি কি? রিপিট কোয়েশ্চেন। এরপর পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও, রিপিট কোয়েশ্চেন। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য, রিপিট কোয়েশ্চেন। আচ্ছা, কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? এটা রিপিট কোয়েশ্চেন নয়, নতুন করে এসেছে, লিখবে সাধারণ মানুষ মনে করে কারণের মধ্যে একটি শক্তি রয়েছে যা কার্যকে ঘটায় এবং কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। এবং এই পেজের লাস্ট কোয়েশ্চেন, বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় লেখো। তো দুটো উপায় আছে। নাম্বার 1 হচ্ছে কারণের সামান্যীকরণ, অর্থাৎ সমস্ত কারণকে একত্রিত করে একটি কারণে পরিণত করলে বহু কারণবাদের দোষ দূর করা যেতে পারে। আর 2 হচ্ছে কার্যের বিশেষীকরণ, অর্থাৎ এখানে কার্যটিকে সামান্য অর্থে ধরা হয়, যদি বিশেষ অর্থে গ্রহণ করা হয় তাহলে দেখা যাবে পৃথক পৃথক কারণের পৃথক পৃথক কার্য রয়েছে বা তাদের প্রকৃতি আলাদা আলাদা। তো এখানে এই পেজটাও শেষ হয়ে গেল, অর্থাৎ দেখো শেষের দিকে যত যাব সময় কিন্তু আমাদের কমতে থাকবে। চলে যাচ্ছি পেজ 9-এ। ওকে, এর পরের প্রশ্ন, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? তো যখন কোনো যুক্তি সিদ্ধান্ত বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় বা যুক্তিটি সম্পূর্ণ বাস্তব সঙ্গতভাবে তৈরি করা হয় তখন যুক্তিটির বস্তুগত সত্যতা থাকে। যুক্তির অবয়ব কাকে বলে? রিপিট কোয়েশ্চেন। অনুবর্তী বচন কাকে বলে? অসম বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনগুলিকে অনুবর্তী বচন বলে। নেক্সট, ই বচনের অসম বিরোধী বচনের অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? তো ই বচনের অসম বিরোধী বচন হচ্ছে ও, আর ও এর অধীন বিপরীত বচন হচ্ছে আই, উত্তর আই বচন হবে। এরপর সাদা বাঘ আছে এবং সাদা বাঘ নেই, বচন দুটির বিরোধিতার সম্পর্ক কি? তো সাদা বাঘ আছে, এটা হচ্ছে একটা আই বচন, আর সাদা বাঘ নেই, এটা হচ্ছে ই বচন, কোনো বাঘ নয় সাদা আর কি। তো এটা উভয়ের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে। নেক্সট, কেবলমাত্র ধার্মিকরাই সুখী, বচনটির বিবর্তিত বচন কি হবে? তো এটা হবে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক, এ বচন, আর এর বিবর্তন করলে ই বচন হবে কোনো সুখী ব্যক্তি নয় অধার্মিক। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম, এটা বোধহয় 10 বার হয়ে গেছে। এরপর একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ ঘটে? বিকল্প স্বীকারজনিত দোষ। ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ, রিপিট হচ্ছে। এরপর অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? রিপিট কোয়েশ্চেন। এ শ্রেণীর অন্তত একজন সদস্য আছেন যিনি পি শ্রেণীর সদস্য, এটাও রিপিট কোয়েশ্চেন। তো ওই এস পি নট ইকুয়াল টু 0। তারপর কোনো কোনো অএস নয় অপি, এটা বুলীয় লিপি কি হবে? তো নর্মালি এটা একটা ও বচন, ও বচনের ক্ষেত্রে এস পি বার নট ইকুয়ালস টু 0 হয়, তাই তো? এবার এই অ আছে এস এর সঙ্গে, তাহলে এস এর মাথায় বার হবে, আর পি এর সঙ্গে অ আছে তাহলে পি এর মাথায় বারটা উঠে যাবে, তার মানে এস বার পি, অর্থাৎ পি এর মাথায় কোনো বার থাকবে না, এস বার পি নট ইকুয়াল টু 0, এটা হবে ফাইনাল উত্তর। ওকে, পরের কোয়েশ্চেন,
ভেনচিত্রে দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত কটি শ্রেণীকে নির্দেশ করে? 4টি। এটাও বহুবার পড়েছে। এটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? পূর্বক সত্য, অনুগ মিথ্যা হলে। রিপিট কোয়েশ্চেন। নিষেধক বচনকে সত্যাপেক্ষক বচন বলা হয় কেন? কারণ নিষেধক বচনের সত্যতা তার অঙ্গবচনের সত্যতার উপর নির্ভরশীল। এরপর পি হর্ষকাল্পী বচনাকারটি কখন মিথ্যা হয়? উত্তর, পি এর মান যদি সত্য হয় তাহলে পি হর্ষকাল্পী মিথ্যা হয়ে যায়, কারণ পি সত্য হলে কাল্পী হয়ে যাবে মিথ্যা, আর আমরা জানি হর্ষের ক্ষেত্রে টি এফ এ এফ হয়। এরপর আরোহ অনুমানের আকারগত ভিত্তিগুলি কি কি? রিপিট কোয়েশ্চেন। ওই তো প্রকৃতির একরূপতা আর কার্যকারণ। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানের লৌকিক আরোহ বলা হয় কেন? অবৈজ্ঞানিক আরোহ সহজ সরল হওয়ার জন্য সাধারণ মানুষ ব্যবহারিক জীবনে এই আরোহের প্রয়োগ করে থাকে, সেই জন্য অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয়। নেক্সট, আরোহমূলক লাভ। রিপিট কোয়েশ্চেন। ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য কি? রিপিট কোয়েশ্চেন। দুটোর সংজ্ঞা লিখে দিলেই হবে। এরপর সুইচ অন করা ও পাখা চলার কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত। বহু কারণবাদের সমর্থকরা কারণকে কোন অর্থে গ্রহণ করেছেন? একই জিনিস, পর্যাপ্ত শর্ত। এরপর অরণ্য নিধন পরিবেশ দূষণের কোন প্রকার শর্ত? এটাও হচ্ছে পর্যাপ্ত শর্ত। এরপর ক ক্ষয়ের পর্যাপ্ত আবশ্যিক শর্ত, এ কথার অর্থ কি? মানে ক না ঘটলে খ ঘটবে না, আর ক ঘটলে খ ঘটবে। অর্থাৎ না তো না, হ্যাঁ তো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই পেজটাও হয়ে গেল, পেজ নাম্বার 9। এবং লাস্ট পেজে চলে যাব। আজকের মতো 10টা সেট করাবো বলেছিলাম, লাস্ট সেটে চলে যাচ্ছি। চলে এলাম প্র্যাকটিস সেট 10। প্রথম কোয়েশ্চেন, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? রিপিট কোয়েশ্চেন। একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত মিথ্যা। হয়ে গেছে। আচ্ছা, কখন দুটি বচন পরস্পর বিরোধী হয়? রিপিট কোয়েশ্চেন। বিরুদ্ধ বিরোধিতার উদাহরণ দাও। তো এ বচন আর ই বচনের, এ আর ও বচন, সকল মানুষ হয় মরণশীল, কোনো কোনো মানুষ নয় মরণশীল। অসমবিরোধিতার সত্যতার নিয়ম, এটা 3-4বার হলো বোধহয়। রিপিট কোয়েশ্চেন। বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়ম, বিবর্তনে দুটি বচনের গুণ ভিন্ন হয়। রিপিট কোয়েশ্চেন। অসরল আবর্তন কাকে বলে? নিউ কোয়েশ্চেন। লিখবে যে আবর্তনে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে। তো এখানে এ থেকে একটা আই এর উদাহরণ দিয়ে দিতেই পারো। নেক্সট ছিল প্রাকল্পিক বচনে কটি শ্রেণী ও কি কি? 2টি, পূর্বগ অনুগ। আচ্ছা, একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? রিপিট কোয়েশ্চেন। পূর্বগ সত্য, অনুগ মিথ্যা। বিসংবাদী বৈকল্পিক বচন কাকে বলে? রিপিট কোয়েশ্চেন। পরিপূরক শ্রেণী কাকে বলে? নিউ কোয়েশ্চেন। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে, যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে অমানুষ। এরপর শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? রিপিট কোয়েশ্চেন। ভূত নেই ভেনচিত্ত, অনেকবার হয়েছে। ওই পরি নেই মৎস্যকন্যা নেই, একই জিনিস হবে। এরপর সত্যাপেক্ষক বচন কাকে বলে? যে বচনের সত্যতা তার অঙ্গ বচনের সত্যতার উপর নির্ভরশীল তাকে সত্যাপেক্ষক বচন বলে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? রিপিট কোয়েশ্চেন। এরপর পি সত্য হলে পি ফেল কিউ এর মান কি হবে? অবশ্যই সত্য হবে, কারণ ভেলের ক্ষেত্রে একটা বচন সত্য হওয়া মানে গোটা বচনটাই সত্য হয়ে যায়। এরপর আরোহ অনুমান কাকে বলে? যে যুক্তিতে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি গ্রহণ করা হয় এবং যে যুক্তির সিদ্ধান্ত সর্বদা যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় তাকে আরোহ অনুমান বলে। উদাহরণও দিয়ে দিতে পারো, প্রথম কাক কালো, দ্বিতীয় কাক কালো, অতএব সকল কাক কালো। নেক্সট ছিল হচ্ছে আরোহ অনুমানের সমস্যাটি কি? তো আরোহের সমস্যা সামান্যীকরণ। নেক্সট, বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। বৈজ্ঞানিক আরোহের উদাহরণ দিয়ে দিতেই পারো। রাম মানুষ এবং মরণশীল, শ্যাম মানুষ এবং মরণশীল, যদু মানুষ এবং মরণশীল। তারপর লিখতে হবে মরণশীল নয় এমন মানুষ দেখা যায়নি, এটা ব্র্যাকেটে রাখতে হবে তার নিচের লাইনে অতএব চিহ্ন দিয়ে সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ টোটাল 5 লাইন হবে উদাহরণটা।
অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? রিপিট কোয়েশ্চেন হয়ে গেছে আগে। এরপর মিল কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। এরপর কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য। রিপিট কোয়েশ্চেন। কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? রিপিট কোয়েশ্চেন। বহু কারণ সমন্বয় কি? লাস্ট কোয়েশ্চেন। যে মতবাদ অনুসারে মনে করা হয় অনেকগুলি কারণ মিলিত হয়ে একটি কার্য ঘটায় তাকে বহু কারণ সমন্বয় বলে, যেমন হাইড্রোজেন ও অক্সিজেন মিলিত হয়ে জল উৎপন্ন করে। তো এই ছিল প্রথম পার্ট, অর্থাৎ প্রথম যে 10টা প্র্যাকটিস সেট ছিল তোমাদের WBHA টেস্ট পেপারে, তা সম্পন্ন হলো এসিকিউগুলো। পরের এসিকিউগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, ততক্ষণ সঙ্গে থেকো। ধন্যবাদ।